এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আমি গত দিনের পর আজ এসেছি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির সেকেন্ড পার্টের কোয়েশ্চেনগুলো আলোচনা করার জন্য। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 17 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অ্যামাং দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ইন দ্য প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিড উইথ, অর্থাৎ বলা হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় যে সোশ্যালিস্ট বা সমাজতন্ত্র শব্দটি আছে সেটা কিসের সাথে উচ্চারিত হয়? এটা হবে আর্টিকেল 39D উড এনেবল দ্য কোর্ট টু আফোর্ড দ্য কনস্টিটিউশনালিটি অফ ন্যাশনালাইজেশন ল, যেখানে কি বলা হয়েছে আদালত দেখবে সেটাই যে আইনের জাতীয়করণটি সঠিকভাবে হচ্ছে কিনা, অর্থাৎ রাষ্ট্র সঠিকভাবে আইন প্রণয়ন করে নাগরিকদের যত্ন নিতে পারছে কিনা। এখানে কি এখানেতে 39-এর ডি নং ধারায় বলা হয়েছে নারী ও পুরুষ নির্বিশেষে একই কাজের জন্য সমান বেতনদান করা হবে, কোনো রকম বৈষম্য থাকবে না। এরপর কোয়েশ্চেন 14, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর নট ইন্ডিকেটিভ অফ দি ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল। বলা হয়েছে এখানেতে যে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে কোন স্টেটমেন্টগুলি ইঙ্গিতপূর্ণ নয়, সেটা হবে কি 1 এবং 2। ডিরেক্টিভ প্রিন্সিপালস আর এমড অ্যাট প্রমোটিং সোশ্যাল ওয়েলফেয়ার ওয়েল ফান্ডামেন্টাল রাইটস আর ফর প্রোটেক্টিং ইন্ডিভিজুয়ালস ফ্রম স্টেট এনক্রোচমেন্ট, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ যেগুলির লক্ষ্য হচ্ছে জনকল্যাণ করা বা জনকল্যাণমূলক রাষ্ট্রের আদর্শকে বাস্তবায়িত করা, এবং মৌলিক অধিকার যার লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের হাত থেকে নাগরিককে রক্ষা করা। আর 2 নম্বর, ফান্ডামেন্টাল রাইটস আর লিমিটেশনস অন স্টেট অ্যাকশন while directive principles are positive instruction for the government to work towards a justice and socio-economic order, অর্থাৎ মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্রের কর্তব্যের প্রতি নিষেধাজ্ঞা জ্ঞাপন, রাষ্ট্র যাতে নাগরিকদের মৌলিক অধিকার হরণ করতে পারে। ওয়াইল ডিরেক্টিভ প্রিন্সিপাল, যেখানে নির্দেশমূলক নীতিসমূহগুলো রাষ্ট্রের প্রতি একটা ইতিবাচক নির্দেশ, যার মাধ্যমে বলা হয়েছে সমাজে আর্থসামাজিক শৃঙ্খলা গড়ে তোলা, যেটার কথা বলা হয়েছে মূলত 38 নম্বর আর্টিকেলে। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন 15, a socialistic ideology is reflected in the directive principle which calls for, ডিরেক্টিভ প্রিন্সিপালে যে সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ করা হয়েছে সেটা কি? সিকিউরিং ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস অফ দি কান্ট্রি টু প্রিভেন্ট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, অর্থাৎ সম্পদের বা দেশীয় সম্পদের সম বন্টন যাতে সম্পদ পুঞ্জীভূত না হয়, এটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 39(2) বা আর্টিকেল 39(b). এরপর দ্য এনফোর্সমেন্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল ডিপেন্ডস মোস্টলি অন, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহগুলি বলবৎ হবে কি না, কার্যকর হবে কি না, সেটা কিসের ওপর নির্ভর করছে? মূলত সেটা হচ্ছে রিসোর্সেস অ্যাভেলেবেল টু দ্য গভর্নমেন্ট, সরকার বা রাষ্ট্রের হাতে সেই রিসোর্স বা উৎস আছে কি না তার উপরেই নির্ভর করছে এটা। যদি ধরো এমন কোনো পরিস্থিতি দেখা গেল যুদ্ধ বা খরা বা দুর্ভিক্ষ, যাতে সরকারের আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লো, যার জন্য এটা সরকার নাই বলবৎ করতে পারে এর মধ্যে কিছু নীতি। যেরকম বর্তমানে করোনা ভাইরাসের কারণে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়কেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ভীষণভাবে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ক্যান বি টার্মড গান্ধিয়ান অ্যামাং দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল, এখানে 5টি ডিপিএসপি দেওয়া হয়েছে, 4টি ডিপিএসপি দেওয়া হয়েছে সরি, যার মধ্যে বলা আছে গান্ধিয়ান কোনগুলো। এখানেতে হবে 1, 2 এবং 3, দেখে নাও 1, 2, 3টা। প্রিভেনশন অফ কাউ স্লটার, অর্থাৎ গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে। প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রিজ, কুটির শিল্প উন্নত করার কথা বলা হয়েছে, এবং এস্টাবলিশমেন্ট অফ ভিলেজ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। এইগুলো হচ্ছে তোমার গান্ধীবাদী নীতি অনুসারে গড়ে উঠেছে। যেরকম আর্টিকেল 48-এতে বলছে প্রিভেনশন অফ কাউ স্লটার,
কৃষি ও গবাদি পশুপালনের উন্নয়নের কথা। প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রি, যেটা বলা হয়েছে তোমার আর্টিকেল 43-তে। আর এস্টাবলিশমেন্ট অফ ভিলেজ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের গঠন, যেটা আর্টিকেল 40-তে বলা হয়েছে। নেক্সট, অ্যামাং দ্য সোশ্যালিস্টিক ডিরেক্টিভ প্রিন্সিপাল মে বি লিস্টেড। সোশ্যালিস্টিক ডিরেক্টিভ প্রিন্সিপাল যেগুলো আছে, সমাজতান্ত্রিক নীতি, সেগুলোর মধ্যে কী আছে? 1 এবং 2, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, সম্পদের পুঞ্জীভবন রোধ করা হয়েছে, যেটা আর্টিকেল 39B-তে বলা হয়েছে, দেশীয় সম্পদের সুষম বন্টনের কথা। আর হচ্ছে রাইট টু ওয়ার্ক, কর্মের অধিকারের কথা বলা হয়েছে, যেটা আর্টিকেল 41-এতে রয়েছে, যেটা একটা সমাজতান্ত্রিক নীতি। As a result of Minerva Mills case, a law will be protected by Article 31C if, বলছে মিনার্ভা মিলস কেস, যেটা 1980 সালে হয়েছিল, সেখানে একটি আইন প্রণয়ন করা হয়েছিল, যার মাধ্যমে কোনো আইনকে রক্ষা করা হবে আর্টিকেল 31C এর দ্বারা, যদি if it has been made to implement the directives in 39B and C, অর্থাৎ 39B এবং C নং ধারায় যে ডিপিএসপিগুলো রয়েছে সেগুলোকে এটা প্রয়োগ করে। তাহলে 39B এবং C নং ধারায় কী রয়েছে? 39Bতে রয়েছে দেশীয় সম্পদের সুষম বন্টন, আর সিতে রয়েছে শিশুদের উন্নয়নের জন্য সুস্থ স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা। এরপর, এ ইউনিফর্ম সিভিল কোড মেনশনড ইন দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এনসিওর, অর্থাৎ সমজাতীয় আইন প্রণয়ন, অর্থাৎ সকলের জন্য সমান আইন, এটা কী জন্য করা হয়েছিল? ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার জন্য। এটা আর্টিকেলে আছে, আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 44। Which of the following directive principles of state policy come into category of liberal principle? এখানে বলেছে লিবারেল বা উদারনৈতিক নীতির মধ্যে কোন কোন নীতিগুলো পড়ে। দেখো এখানে উত্তর হচ্ছে 1, 2 এবং 4। একে কি বলেছে? দ্য স্টেট শ্যাল এন্ডেভর টু সিকিওর এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ রাষ্ট্র সারা ভারতবর্ষব্যাপী সমজাতীয় আইনবিধি প্রণয়ন করবে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। এটা লিবারেল প্রিন্সিপাল, আর্টিকেল 44-এতে বলা হয়েছে। এরপর, দ্য স্টেট শ্যাল প্রোটেক্ট এভরি মনুমেন্ট অর প্লেস অর অবজেক্ট অফ আর্টিস্টিক অর হিস্টোরিক ইন্টারেস্ট, অর্থাৎ রাষ্ট্র প্রত্যেকটি ঐতিহ্যবাহী মনুমেন্ট বা স্থানকে রক্ষা করবে, এটা বলা হয়েছে আর্টিকেল 49-এতে। এরপর 4 নম্বর, দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, অর্থাৎ রাষ্ট্র শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত করবে বা পৃথক করবে, যাতে ন্যায় বিচার পেতে পারে সাধারণ জনগণ। এটা হচ্ছে আর্টিকেল 50-তে বলা হয়েছে। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন enjoins the state to provide for a social order in which justice, social, economic and political freedom ensured? এখানেতে বলছে সোশ্যাল অর্ডার করার জন্য রাষ্ট্রকে বলা হয়েছে কি না, সোশ্যাল অর্ডার এগুলো প্রতিষ্ঠা করবে। কত নম্বর আর্টিকেলে এটা বলা হয়েছে? আর্টিকেল 38। But the articles of the Constitution of India which deal with DPSP are, অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে ডিপিএসপি নিয়ে আলোচনা করা হয়েছে? আর্টিকেল 36 to 51, প্রথমেই আলোচনা হয়েছে এটা। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট? দুটো স্টেটমেন্ট আছে। আর্টিকেল 38 প্রোভাইডস দ্যাট স্টেট সিকিউর সোশ্যাল অর্ডার ফর প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দি পিপল, অর্থাৎ রাষ্ট্র জনগণের কল্যাণের জন্য সামাজিক শৃঙ্খলা তৈরি করবে। আর সেকেন্ড, আর্টিকেল 45 মেক্স দ্য প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স। আর্টিকেল 45-এতে বলা হয়েছে 14 বছরের নিচের সমস্ত শিশুদের অবৈতনিক শিক্ষাদান করবে রাষ্ট্র, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদান। 1 নম্বরটা ঠিক, 2 নম্বরটা ঠিক নয়। কেন ঠিক নয়? না, বলা হয়েছে 6 বছর থেকে 14 বছরের শিশুদের জন্য।
শুধু 14 বছর বয়সী শিশুদের নিচে একদম বলা হয়নি, 6 থেকে 14 এটা বলেছে যে শৈশবকালীন যত্নের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করবে রাষ্ট্র এই বয়সের শিশুদের। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং আর স্টেটেড অ্যাজ ডিপিএসপি বাই আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ সংবিধানের 51 নম্বর দ্বারা কোন ডিপিএসপিটি রয়েছে? দ্য স্টেট শ্যাল এন্ডিভার টু, রাষ্ট্র প্রচেষ্টা করবে, এখানে 1 2 3 তিনটেই হবে, প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বিধান করতে, মেনটেন জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশন বিটুইন নেশন, প্রত্যেকটি দেশের সাথে ন্যায়পরায়ণ এবং সম্মানজনক সম্পর্ক স্থাপন করবে, এনকারেজ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস বাই আরবিট্রেশন, অর্থাৎ আন্তর্জাতিক যে বিতর্ক হবে সেগুলিকে সালিসি বা সমাধানের মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। একদম বর্তমানে যেটা লাদাখের গালওয়ান প্রদেশে হচ্ছে ভারত এবং চীনের মধ্যে, এই সমস্ত ক্ষেত্রে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত, এটা আর্টিকেল 51-এতে বলা হয়েছে, এটা একটা ডিপিএসপি। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ডিরেক্টিভস হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন উইথ রিগার্ড টু কন্ডাক্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় কোন নীতিটি গ্রহণ করা হয়নি? যেটা হচ্ছে ডি, ওয়ার্ক ফর ডিসআর্মামেন্ট। ডিসআর্মামেন্ট মানে হচ্ছে নিরস্ত্রীকরণ, অর্থাৎ নিরস্ত্রীকরণের ব্যাপারে কোনো রকম কথা ভারতে বলা হয়নি। সেই জন্যই ভারত আজকে যথেচ্ছ পরিমাণে বিদেশি অস্ত্র মজুত করছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে এবং দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য। একটি তথ্য দিয়ে রাখি, জেনে রাখো, 2019 সালে ভারত তৃতীয় হয়েছে এই বিদেশি অস্ত্র উৎপাদনের নিরিখে, এটা সিপ্রির বিচারে বলা হয়েছে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, যেখানে প্রথম হয়েছে যথাক্রমে আমেরিকা এবং চীন। দ্য পারপাস অফ দি ইনক্লুশন অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টু এস্টাবলিশ, অর্থাৎ ভারতীয় সংবিধানে ডিপিএসপিটা কী জন্য আনা হয়েছে, কি প্রতিষ্ঠা করার জন্য? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং আর্টিকেলস দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ডিলস উইথ দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বিধানের কথা বলেছে? আর্টিকেল 51। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ডিরেক্টিভ প্রিন্সিপালস ওয়াজ অর ওয়ার অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন অ্যাট এ লেটার ডেট, অর্থাৎ কোন ডিরেক্টিভ প্রিন্সিপালটি সংবিধানে পরবর্তীকালে যুক্ত করা হয়? সেটা হচ্ছে কি, ফ্রি লিগাল এড, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার কথা, যেটা আছে 39A নং ধারায়। ডিপিএসপির এই সেকেন্ড পার্টটা আজ এ পর্যন্ত রইল, পরের দিন ডিপিএসপি থার্ড পার্ট তোমাদের বলবো।